ওয়েলকাম টু এভরিওয়ান। আশা করি সকলেই ভালো আছেন। এই সময় সব থেকে বহু চর্চিত একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে এসেছি। এই আলোচনা প্রথম থেকে শেষ পর্যন্ত করব, অর্থাৎ লোকসভায় একটি বিশেষ সমস্যা তৈরি হয়েছে। যে সমস্যার পরিপ্রেক্ষিতে আজ এই ভিডিওটি করা, আমরা জেনে নেব যে সমস্যাটা কি, লোকসভার অবস্থান কি এবং এই সমস্যার শেষ পর্যন্ত কি ঘটনা দাঁড়াতে পারে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা আমাদের সঙ্গে থাকলে বা দেখতে থাকলে আপনি পুরো বিষয়টি বুঝতে পারবেন বা উপলব্ধি করতে পারবেন। ব্যাপারটা হলো এই যে লোকসভা কি। আমরা ভারতবর্ষে যে আইনসভা রয়েছে তার দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে রাজ্যসভা আর একটা হলো লোকসভা। এখন আমরা কেউ কোনো জনগণই রাজ্যসভায় সরাসরি ভোট দিই না। তাহলে জনগণের সরাসরি বা প্রত্যক্ষ ভোট কোথায় দেওয়া হয়? লোকসভায় দেওয়া হয়। লোকসভার একজন সাংসদ সেই এলাকার উন্নতি, সেই এলাকার সমস্যা, সেই এলাকার মানুষদের পরিস্থিতি, জীবন এবং যা যা বিষয় সামগ্রিকভাবে লোকসভার সামনে তুলে ধরেন। এই কারণের জন্যে লোকসভা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার থেকেও বড় বিষয় যেটা, যে লোকসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতা বা নেত্রী প্রধানমন্ত্রী হন। তাই লোকসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতা বা নেত্রী যখন প্রধানমন্ত্রী হন, তাহলে লোকসভা মন্ত্রিসভা যেটা রয়েছে সেই মন্ত্রিসভা গোটাটাই কালেকটিভভাবে অর্থাৎ সামগ্রিকভাবে লোকসভার প্রতি দায়বদ্ধ। তাহলে গোটা মন্ত্রিসভাকে পরিচালনা করার বিষয়ে বা গোটা মন্ত্রিসভাকে দিক নির্দেশনার বিষয়ে লোকসভার একটা গুরুত্ব রয়েছে। কেন? কারণ লোকসভার সাংসদরা তাদের সেই সমস্যাগুলো বা এলাকার বিষয়গুলো বা সরকারের কাজকর্মগুলো এগুলো নিয়ে লোকসভায় আলোচনা করে সরকারকে নিয়ন্ত্রণে রাখতে পারে। তাই এইরকম একটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান ভারতবর্ষের ক্ষেত্রে অত্যন্ত মূল্যবান। আমরা প্রথমে আসি যে আপনারা এটা দেখুন, স্পিকার বিপাকে সংসদ উত্তাল, লোকসভায় মহাঝড়। আজ যা ছবি দেখতে পাচ্ছেন, ইনি হলেন লোকসভার অধ্যক্ষ বা স্পিকার ওম বিড়লা। এই ওম বিড়লার বিরুদ্ধে কি হয়েছে? অনাস্থা প্রস্তাব আনা হয়েছে। তাহলে অনাস্থা প্রস্তাব যেটা আনা হয়েছে, সেই অনাস্থা প্রস্তাব যদি কার্যকরী হয়, তাহলে লোকসভা থেকে ওম বিড়লা অপসারিত হবেন, অর্থাৎ ওম বিড়লা পদত্যাগ করবেন। আবার অর্থাৎ স্পিকার পদ থেকে তিনি পদত্যাগ করবেন। আবার একই সঙ্গে জানানো যে এই পদত্যাগটা কতটা সম্ভব বা কতটা কি হতে পারে। তার আগে আমরা আসি যে লোকসভা যেটা, তার ভূমিকা কি। আমরা দেখব যে 4 পিলার অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের 4টি স্তম্ভ রয়েছে। এই 4টি স্তম্ভ কি কি? এক্সিকিউটিভ। এই এক্সিকিউটিভ কারা? এক্সিকিউটিভ হলো প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, অন্যান্য মন্ত্রিসভা, টোটালটা মিলিয়ে এক্সিকিউটিভ, যারা এক্সিকিউট করে। এবং আর একটা হলো লেজিসলেচার। লেজিসলেচার মানে কি? আইনসভা। আইনসভায় আমরা জানি দুটো কক্ষ, একটা হচ্ছে রাজ্যসভা আর একটা হলো কি? লোকসভা। এখন এই রাজ্যসভা এবং লোকসভা এবং রাষ্ট্রপতি নিয়েই ভারতবর্ষের আইনসভা তৈরি। তাই রাজ্যসভা এবং লোকসভায় প্রণীত আইন যদি রাষ্ট্রপতি সই করেন, তাহলে সেই আইনটি গোটা দেশের জন্য লাগু হয়। এখন বিষয় হলো যে এই যে যে লোকসভাটি দেখছেন, এইখানেই গোলযোগের মূল বিষয়বস্তু। তাহলে এই লোকসভা সরাসরি যে আইনগুলো প্রণয়ন করবে, সেই আইনগুলো প্রণয়ন করতে গেলে এই সভাটি সুশৃঙ্খলভাবে পরিচালনা হওয়া দরকার। এখন এই সভা সুশৃঙ্খলভাবে শুধু পরিচালনা নয়, অর্থাৎ মন্ত্রিসভা যে কাজকর্ম, পূর্বেই বললাম যে মন্ত্রিসভা যে কাজকর্মগুলো করবে, সেই কাজকর্মগুলো নিয়ে আলোচনা লোকসভায় হতে পারে, রাজ্যসভায় হতে পারে। কিন্তু লোকসভা কেন গুরুত্বপূর্ণ? কারণ জনগণের দ্বারা সরাসরি প্রতিনিধিদের লোকসভায় পাঠানো হয়। তাই এই লোকসভা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন বিষয় হলো যে এই লোকসভায় আজ ওম বিড়লার বিরুদ্ধে, অর্থাৎ এই যে যাকে দেখছেন লোকসভার স্পিকার, এই ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়েছে। তাহলে ওম বিড়লা এর অবস্থান বা লোকসভার স্পিকারের যে সম্মান, সেটা কার সমতুল্য, এটা আমরা আলোচনা করি। সমতুল্য হলো তিনি চিফ জাস্টিস, অর্থাৎ ভারতের যে সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সমমর্যাদা সম্পন্ন একজন ব্যক্তি।
অর্থাৎ এই লোকসভার প্রিমিসেসে, লোকসভার মধ্যে যে কোনো বিষয় নিয়ে স্পিকারের কোনো সিদ্ধান্ত, তার উপর কোনো প্রশ্নচিহ্ন আনা যায় না, অর্থাৎ আদালতেও সেটা নিয়ে প্রশ্ন করা যায় না। এতখানি পাওয়ার দেওয়া হয়েছে স্পিকারকে। এখন যেখানেই ক্ষমতা, যেখানেই পাওয়ার, সেখানেই ক্ষমতার অপব্যবহারের একটা জায়গা অবশ্যম্ভাবিকভাবে তৈরি হতেও পারে। এখন এটা বাস্তবে কতটা আমরা জানি না। লোকসভার স্পিকারের পরে আমরা আসি যে এই লেজিসলেচারের পরে আর একটা রয়েছে জুডিশিয়ারি, আর একটা রয়েছে মিডিয়া। এবার এই এক্সিকিউটিভ, লেজিসলেচার এবং জুডিশিয়ারি তাদের সকল কাজকর্ম মিডিয়া সরাসরি জনগণের কাছে তুলে ধরে, ফলে জনগণ এই সম্পর্কিত বিষয় নিয়ে অবগত হতে পারে। চলুন এরপর আমরা দেখি যে যে এই বিষয়টা কি। 118 জন সাংসদ স্বাক্ষর করেছেন 10ই ফেব্রুয়ারি 2026 পক্ষপাতমূলক আচরণের অভিযোগে। পক্ষপাতমূলক আচরণ কি? অর্থাৎ লোকসভার স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব যখন আনা হয়েছে, তখন বিরোধী যারা আছে লোকসভায় তারা বলছে যে স্পিকার আমাদেরকে লোকসভায় কথা বলতে দিচ্ছে না। এখন সেই কারণের জন্যই তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আমরা নিয়ে আসছি। আমার এখানে একটা বক্তব্য, সেটা হলো যে সরকার পক্ষ, আপনারা জানেন নিশ্চয়ই যে সরকার পক্ষ লোকসভায় হোক বা রাজ্যসভায় হোক, একজন মন্ত্রী লোকসভায়ও তিনি বসতে পারেন, রাজ্যসভায়ও বসতে পারেন, বা সরকারি যে কোনো প্রোগ্রামে যেতে পারেন। অর্থাৎ সরকার পক্ষের বলবার বহু জায়গা রয়েছে, কিন্তু বিরোধী পক্ষ, বিরোধী দলের সাংসদ, তাদের বলার জায়গা খুব সীমিত। সেই জন্য তাদের যে হাউস অর্থাৎ লোকসভা, সেখানে তাদের বলতে দেওয়াটা ভীষণ প্রয়োজন। কারণ তারা যদি সেখানে না বলতে পারে, বিশেষত বলা হয় যে লোকসভাটাই হচ্ছে বিরোধীদের বা বিরোধী যে দলনেতা আছে, বিরোধী দলনেতার প্রধান আশ্রয়স্থল। সেই কারণে লোকসভায় তার প্রতি সহমর্মিতা থাকবে, এই বিষয়ে আমার আপনার দ্বিমত থাকার কথা নয়। কিন্তু বিষয়টা কি দাঁড়িয়েছে? বিষয়টা দাঁড়িয়েছে বিরোধীরা যখন এই নিয়ে কথা বলতে যাচ্ছে, তখন লোকসভার স্পিকার সেই বিষয়ে আলোচনা করতে তিনি বারণ করছেন, বা এইটা বলা যাবে না বলছেন। এখন স্পিকার এই লোকসভার সমস্ত বিষয় কি করবেন বা কি করবেন না, এটা যেহেতু পূর্বেই বলেছি যে আদালতের পর্যালোচনার বা আদালতের বিচারের বাইরে, কারণ স্পিকার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সমতুল্য একজন ব্যক্তি, তাহলে এমতো ক্ষমতাধর ব্যক্তির ক্ষেত্রে অবশ্যই এই পদটিকে ভারতবর্ষে নিরপেক্ষ রাখবার কথা বলা হয়েছে। অর্থাৎ লোকসভার যতজন সাংসদ, সেই সাংসদদের অর্ধেকের বেশির ভোটে নির্বাচিত হয়ে একজন স্পিকার নির্বাচিত হন। কিন্তু যেদিন থেকে তিনি নির্বাচিত হন, সেদিন থেকে তিনি গোটা লোকসভার অধ্যক্ষ শুধু নয়, তিনি সরকার পক্ষ এবং বিরোধী পক্ষ উভয়ের কাছে অত্যন্ত সম্মানীয়, এবং তিনি হলেন একজন নিরপেক্ষ ব্যক্তি। এইভাবেই তাকে ভারতবর্ষে দেখানো হয়েছে। এবার আসি যে এই রকম একটি পরিস্থিতিতে আমরা অতীত ইতিহাসের কথা মনে পড়ে। যখন আমাদের পশ্চিমবাংলারই একজন সাংসদ লোকসভার অধ্যক্ষ হয়েছিলেন মাননীয় সোমনাথ চট্টোপাধ্যায়, তখন তার দল তাকে পদত্যাগ করার কথা বলেছিল। কিন্তু সোমনাথ চট্টোপাধ্যায় সেদিন পদত্যাগ করেননি। কেন করেননি? কারণ তিনি সেদিন বলেছিলেন যে স্পিকার এই পদটি এতটাই মর্যাদাপূর্ণ এবং এতটাই নিরপেক্ষ যে যার উপর দলের কোনো কর্তৃত্ব কখনো প্রতিষ্ঠিত হতে পারে না। তাই স্পিকার পদটার গরিমা রাখতে আমাকে এই পদ থেকে পদত্যাগ করা সম্ভব নয়। তার পার্টি তাকে বহিষ্কার করে, তবু তা সত্ত্বেও কিন্তু তিনি স্পিকার পদ থেকে ইস্তফা দেন না। এবার আসি যে সংবিধানের 94 অনুচ্ছেদ অনুযায়ী, অর্থাৎ ধারা অনুযায়ী স্পিকারকে বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয় এবং 14 দিন আগে ওই নোটিশ দিতে হয়, এবং 14 দিন আগে নোটিশ দেওয়ার পর তারপর লোকসভায় 14 দিন পর ভোটাভুটি হয়। আর এই সময়, এই আলোচনা সময়ে বা এই 14 দিনের মধ্যে স্পিকার আর অধ্যক্ষের পদে বসে সভা পরিচালনা করতে পারেন না। তাই কোথাও কোথাও যেখানে যেখানে বলা হচ্ছে যে মাননীয় স্পিকার তিনি আর লোকসভায় যাচ্ছেন না, অধ্যক্ষ হিসেবে পরিচালনা করছেন না, এটা কোনো দয়া দাক্ষিণ্য নয়, এটা সংবিধানের একটা ডেকোরাম, সেই ডেকোরাম অনুযায়ী তিনি কাজ করছেন। ফলে বিষয়টা এই রকম যে যে হাউসে মানুষের দুঃখ, দুর্দশা, কষ্ট, সমস্যা এইগুলো নিয়ে বলবার কথা ছিল, সেই হাউসে সেই বিরোধীদের, যারা কিনা সংখ্যায় কম হলেও
একটা মেজর পার্সেন্টেজ তাদের রয়েছে জনগণ, সেই সমস্যা নিয়ে তাদের কথা বলবার মতো। আমাদের ধরুন যে কোনো এলাকার একজন সাংসদ, তিনি যে দলের দ্বারাই নির্বাচিত হন না কেন, নির্বাচিত হবার পর তিনি কি গোটা এলাকার সাংসদ? তাহলে গোটা এলাকার বিষয় নিয়ে কথা বলতে তাকে লোকসভায় যেতে হবে। এখন কথা বলতে গিয়ে, সে দেশের কথাই হোক, জনগণের কথাই হোক, কথা বলতে গিয়ে যদি তাকে কথা বলতে না দেওয়া হয়, কথা বলতে বাধা দেওয়া হয়, তাহলে সেই বিষয়টা জনসমক্ষে আসতে পারে না, সেই বিষয়টা সরকার জানতে পারে না। ফলে কি হয়? ফলে দেশের যে অগ্রগতি, দেশের যে আপনার নিরাপত্তা, এইগুলো বিঘ্নিত হতে পারে বা সমস্যা হতে পারে। এটা কিন্তু স্পিকারের বোঝা উচিত। যাই হোক, এরপর আমরা আসি যে এই ঘটনাটা কেন হলো। আপনারা দেখছেন রাহুল গান্ধী এখন সেনাপ্রধান ছিলেন নারাভানে। নারাভানে যখন সেনাপ্রধান ছিলেন, তখন তিনি একটা বই প্রকাশ করেছিলেন। এই বই প্রকাশের ক্ষেত্রে নারাভানে যে বইটা প্রকাশ করেছিলেন, সেই বইয়ে বলা হয়েছিল যে চীনের যে সৈন্য, সেই চীনা সৈন্য ভারতবর্ষের যে কৈলাস রেঞ্জ রয়েছে, সেই কৈলাস রেঞ্জের এলাকার মধ্যে ঢুকে পড়েছে। এবং সেই কৈলাস রেঞ্জের এলাকার মধ্যে ঢুকে পড়লে কৈলাস রেঞ্জের যে সেনাবাহিনী, তারা তখন জানতে চায় আমাদের যিনি ডিফেন্স মিনিস্টার আছেন তার কাছে, যে স্যার বলুন এই মুহূর্তে আমরা কি করব। সেনাপ্রধান নারাভানেকে জানতে চান, নারাভানে তখন কি করেন, ডিফেন্স মিনিস্টারকে জানতে চান, ডিফেন্স মিনিস্টার তখন পিএম কে অর্থাৎ প্রধানমন্ত্রীকে ফোন করেন। এখন এই প্রধানমন্ত্রীকে ফোন করলে প্রধানমন্ত্রী তখন বলেন একটা কথা, जो उचित समझो वही करो। এখন जो উচিত সমঝো ওই করো, এই কথাটার মধ্যে কতটা দায়িত্বহীনতা, কতটা গা ছাড়া মনোভাব, যে একজন যার ডিসিশন নেওয়ার ক্ষমতা, যার দেশের নিরাপত্তা নিয়ে এত বড় একটা প্রশ্ন নিয়ে যাকে সঠিক সিদ্ধান্ত বা দৃঢ় সিদ্ধান্ত নেওয়ার কথা, সেদিন তিনি সিদ্ধান্ত না নিয়ে যদি সেই দায় অন্যের উপর ছেড়ে দেয় বা অন্যদের উপর ছেড়ে দেয়, তা কতটা যুক্তিসঙ্গত আপনারাই বিবেচনা করবেন। এখন এই বইটাকে কোট করে এই লোকসভায় আলোচনা করবার বিষয় উত্থাপিত হয়েছে। আমরা দেখে নেব যে রাহুল গান্ধী কি বলছেন। सरकार कह रही है कि किताब है ही नहीं. Speaker has said that this book does not exist. Government has said this book does not exist. Rajnath Singh ji has said this book does not exist. Every youngster in India should see that this book exists. This is मिस्टर नारावाने बुक, नारावाने जी की किताब है. इसमें उन्होंने पूरा अकाउंट लिखा है, लद्दाख का जो अकाउंट था. और मुझे कहा गया है कि मैं इस बुक को कोट नहीं कर सकता हूं, बट यहाँ पे पूरा लिखा है. मेन लाइन है जो प्रधानमंत्री ने कही, जो उचित समझो वो करो. जब मैं দেখলেন আপনারা যে রাহুল গান্ধী বলছেন যে এই যে বইটা, এই বইটার কথা সরকার বলছে এবং প্রতিরক্ষা মন্ত্রী বলছে যে এই বইটা নেই, এই বইটা এখনো প্রকাশ হয়নি। হ্যাঁ, প্রকাশ হয়নি, এটা সত্যি কথা। কিন্তু যে বইটা এখন কপি তৈরি হয়েছে বা রেডি হয়েছে, তার একটা কপি তার হাতে দেখতে পাচ্ছি। হয়তো আনুষ্ঠানিকভাবে তার প্রকাশ হয়নি, কিন্তু না হলে তার হাতে এলো কি করে? আচ্ছা, নেক্সট হচ্ছে যে এই বইয়ে হোক বা যে কোনো হোক, পত্র পত্রিকা ম্যাগাজিন যে কোনো জায়গা থেকে যে কোনো বিষয়, দেশের সুরক্ষার বিষয় যদি হয়, তাহলে সেই বিষয় আলোচনা করতে লোকসভায় বা যে কোনো জায়গায় অসুবিধা কোথায়? জনপ্রতিনিধিদের কাজই তো হচ্ছে দেশের বিষয় নিয়ে আলোচনা করা, দেশের বিষয় সুরক্ষা দেওয়া, আপনার আমার বিষয় নিয়ে সুরক্ষা দেওয়া, তাহলে সেটা আলোচনা করতে কোনো অসুবিধা থাকার কথা নয়। আচ্ছা চলুন এবার দেখি যে তিনি লোকসভায় এইটা উত্থাপন করলে কি পরিস্থিতি তৈরি হয়। দেখুন রাহুল গান্ধী লোকসভায় এটা উত্থাপন করলে কি পরিস্থিতি হয়। नोट डिस्क्राइब नहीं कर सकते. आप मुझे बता दीजिए क्या कहना है. चाइना और इंडिया के रिश्ते के बारे में लिखा है. चाइना की टैंक सर कैलाश रिज पर आ रही थी. দেখুন এখানে রাহুল গান্ধী কি বলছেন, বলছেন যে স্যার আপনি বলছেন এই বই থেকে আমি কোট করতে পারবো না। আচ্ছা আমি এই বই থেকে কোট করলাম না, তাহলে আমি এমনি বলতে তো পারবো? বলে না, আপনি তাও বলতে পারবেন না। তখন এতটা অসহায় অবস্থা হয় একজন বিরোধী দলনেতার, সে বলতে বাধ্য হয় স্যার মাননীয় স্পিকার আপনি বলে দিন যে আমি কি বলবো। এখন লোকসভায় বিরোধী দলনেতা, সে যদি কথা বলতে গেলে তার অসুবিধা হয় কি না, চায়না ট্যাঙ্ক সেইটা লাদাখ রেঞ্জে চলে এসছে এবং সেই বিষয় নিয়ে একটা বইয়ে তিনি পেয়েছেন, এবং বা যেখান থেকেই পান না কেন তিনি পেয়েছেন, এবং শুধু সেই তথ্য কোথা থেকে পেয়েছেন, সেনাপ্রধান নারাভানের
একদম তার লেখা বই থেকে। তাহলে এই রকম একটি তথ্য যখন লোকসভায় উত্থাপিত হয় আর লোকসভার স্পিকার যখন সেটাকে বারণ করেন, তখন স্বভাবতভাবেই বিরোধী দল যারা, তাদের স্বার্থে বা তাদের সমস্যা বা তাদের বিষয়গুলো তাদের কাছে চলে আসে যে আমাদের কথাগুলো আমাদের লোকসভায় বলতে দেওয়া হচ্ছে না। আর ঠিক এই জায়গা থেকেই সংঘাতের সূত্রপাত। এখন দেখে নেব যে লোকসভার স্পিকারের বিরুদ্ধে অর্থাৎ ওম বিড়লার বিরুদ্ধে যে অনাস্থা প্রস্তাব, সেইটার পরিণতি অ্যাকচুয়ালি কি হতে পারে। যা ভবিষ্যতে হবে সেটা তো আমি এখনই বলতে পারছি না, তবে এটুকু বলতে পারবো যে এই মুহূর্তে যেটা হলো সেটা হচ্ছে এই প্রস্তাব পাশ করবার জন্য লোকসভায় বর্তমান শক্তির অর্ধেক, আমি যেটা বললাম যে স্পিকারকে পদচ্যুতি করবার জন্য অর্ধেকের বেশি এমপির প্রয়োজন হয়, ভোটের প্রয়োজন হয়। 543টি আসনের সাংসদ এখন বর্তমানে রয়েছে, 43, আর 272 অর্থাৎ 272 এমপি যদি সই করেন, তাহলে লোকসভার স্পিকার অপসৃত হবেন বা ওই পদ থেকে তিনি সরে যাবেন, যে অনাস্থা প্রস্তাব আনা হয়েছে। এখন দেখব যে এনডিএ যে অ্যালায়েন্স রয়েছে, অর্থাৎ এনডিএ যে জোটটা রয়েছে, সেই এনডিএ জোটের বর্তমান এমপির সংখ্যা কত? 293 জন, 293। আর ইন্ডিয়া জোট যে অ্যালায়েন্স রয়েছে, সেই ইন্ডিয়া জোটের মোট সংখ্যা কত? ইন্ডিয়া জোটের মোট সংখ্যা হচ্ছে 234। তাহলে 234 যদি হয়, তাহলে এই সাংসদ 272 সাংসদ নেই। তাহলে এই 17 জন যারা ইন্ডিয়া জোটের বাইরে রয়েছে, তারাও যদি এখানে চলে আসে, তাহলেও কিন্তু আমার এই ফিগারটা মেনটেন হচ্ছে না। এখন বিষয় হচ্ছে যে এখানে কিন্তু বিজেপি ছাড়াও টিডিপি, জেডিইউ বা অন্যান্য শিবসেনা, এলজেপি ও আদার অন্যান্য পার্টি রয়েছে। যদি তারা ক্রস ভোট করে এই সংখ্যাটাকে এই সংখ্যায় নিয়ে যেতে পারে, তাহলে ভারতবর্ষের ইতিহাসে প্রথমবার লোকসভার স্পিকার অপসৃত হবেন। কিন্তু এখানে মনে রাখার বিষয় যে লোকসভার স্পিকার অপসৃত হওয়া বা চলে যাওয়া বা না থাকা এটা মুখ্য বিষয় নয়। মুখ্য বিষয় হচ্ছে গণতন্ত্রের পীঠস্থান লোকসভা। সেই লোকসভায় যদি আজ বিরোধী দল বা বিরোধীরা কথা না বলতে পারে, তাহলে বলবেটা কোথায়? কোথায় গিয়ে দেশের গণতন্ত্র সুরক্ষিত হবে? সুরক্ষিত এবং শক্তিশালী গণতন্ত্রের মূল ভিত্তি হচ্ছে একটি শক্তিশালী সরকার আর একটি শক্তিশালী বিরোধী পক্ষ। শক্তিশালী বিরোধী পক্ষ যদি থাকে, তবেই তারা সরকারকে নিয়ন্ত্রিত করতে পারে, ফলে সরকার জনহিতকর কার্যকলাপগুলো করতে বাধ্য হয়। তাই আগামী দিনে এই পরিস্থিতি কি হচ্ছে, গোটা ভারতবর্ষের অবস্থা আগামী দিনে কোন দিকে যাচ্ছে, তা শুধু কেবলমাত্র সময়ের অপেক্ষায় থাকবে এবং সময়ই বলে দিতে পারে।